আচ্ছা আচ্ছা, প্রথমত যেটার কথা বলছিলাম যে এসআরএস সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এটা নিয়ে আমরা একটু ইন ডেপথ ডিসকাস করব ক্লাসে। এর আগে আমরা একটু প্রজেক্ট নিয়ে যেহেতু কথা বলছি, সেটা কি কি করতে হতে পারে ডকুমেন্টের টেবল অফ কন্টেন্টস এর এসআরএস ডকুমেন্টের মধ্যে, ওইটা একটু ডিসকাস করব। প্রথমত ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কি থাকতে পারে, আপনি যে কোনো একটা সফটওয়্যার কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, ওইটার পারপাস কি, আপনি কি কারণে বানাচ্ছেন, ঠিক আছে? খুব যে বড়, খুব যে অনেক অনেক সাজানো গুছানো অনেক বড় কিছু লিখতে হবে তা না। আপনার পারপাসটা কি, মেইন পারপাসটা একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ আকারে ওই আপনারা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে লিখেন না, ওরকম আপনারা পারপাসের আন্ডারে লিখবেন। এন্ড ডকুমেন্ট কনভেনশন বলতে আপনারা ডকুমেন্টটা হচ্ছে কিসের আন্ডারে যাচ্ছে সেটা, এটার কিছু এক্সাম্পল আমি দেখাবো, সমস্যা নেই। এন্ড অলসো ইন্টেন্ডেড অডিয়েন্স, আপনি কার জন্য সফটওয়্যারটা ডেভেলপ করতে চাচ্ছেন, এটা আপনি জাস্ট একটু চিন্তা করতে হবে যে এইরকম যদি ফুড ডেলিভারিং অ্যাপ্লিকেশনের কথা যদি আপনি বলতে চান, এটা আপনার অডিয়েন্স কারা হতে পারে, কাস্টমার কারা হতে পারে, ঠিক আছে? সো ওই রকম অডিয়েন্স কিংবা কাদের জন্য আপনার এই অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে ওইটার একটু ডেসক্রিপশন থাকবে। অ্যান্ড অলসো প্রজেক্ট স্কোপ এইটার, ঠিক আছে? এটা কি প্রজেক্ট স্কোপ, এইটার ভবিষ্যৎ কি কি এনহ্যান্সমেন্ট করা যেতে পারে, কি করা যেতে পারে, ঠিক আছে? অ্যান্ড অলসো রেফারেন্স বলতে, এখন আপনারা তো খুব সব যে নিজে থেকে লিখবেন সেটা তো পসিবল না, রেফারেন্স ইউজ করতেই হবে। ইন্টারনেট সার্চ আপনারা করবেনই, কোন কোন সোর্স থেকে কিভাবে সাইট করছেন, কিভাবে, হ্যাঁ কোনো সাইট থেকে হুবহু কপি করা যায় না, ঠিক আছে? প্লেজারিজম ধরা পড়ে। সো আপনারা ওই সাইট থেকে নিয়ে কিভাবে কপি, মানে কিভাবে আর কি রিরাইট করলেন, কোন সাইট থেকে নিলেন রেফারেন্স হিসেবে, জাস্ট ওইটা সাইট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে ওভারঅল ডেসক্রিপশনের কিছু জিনিস আসবে, এগুলো একটু আননোন লাগতে পারে আপনাদের কাছে। ইউজ ক্লাসেস এন্ড ক্যারেক্টারিস্টিক্স, প্রোডাক্ট ফিচার্স, প্রোডাক্ট পার্সপেক্টিভ, ইউজার ক্লাসেস এন্ড ক্যারেক্টারিস্টিক্স। এই মুহূর্তে আমাকে প্রথম যে এসআরএসটা, মানে প্রথমত আপনারা যেটা নেক্সট ক্লাসে দিবেন, এই মুহূর্তে আমাকে না দিলেও হবে ইউজার ক্লাসেস এন্ড ক্যারেক্টারিস্টিক্স, এটা আমার প্রয়োজন নেই এখন, আপনারা এটা পরে দিবেন। অপারেটিং এনভায়রনমেন্ট, কোন অপারেটিং এনভায়রনমেন্ট কিংবা ওএস আপনার যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আপনি বানাতে চাচ্ছেন কিংবা সফটওয়্যারটা আপনি বানাবেন, কোথায় এটা চলতে পারে, এটা কি উইন্ডোজে শুধুমাত্র, নাকি অ্যান্ড্রয়েডে, নাকি হচ্ছে কোনো হচ্ছে আইওএস কোথাও, ওইটা আপনি মেনশন করবেন। ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন কনস্ট্রেন্ট, অ্যাজাম্পশন অ্যান্ড ডিপেন্ডেন্সি। আচ্ছা, অ্যাজাম্পশন অ্যান্ড ডিপেন্ডেন্সি বলতে কি বলা হচ্ছে, বেসিক্যালি আপনাদের ধরেন এই প্রোগ্রামটা রান করতে আপনার প্রিভিয়াস কোনো প্রোগ্রাম ইনস্টল করা থাকা লাগতে পারে। অনেক সময় হয় না যে আপনি ইউটিউব চালাবেন এই ডেস্কটপে কিংবা ইয়েতে, আপনার একটা ব্রাউজার ইনস্টল করা থাকতে হবে। সো আপনার ডিপেন্ডেন্সি গুলো কি কি, কিংবা কোন ভার্সন আপনি প্রেফার করতে পারবেন এই মুহূর্তে, সেটা একটা জিনিস। আপনারা অনেক রিসোর্স পাবেন। অ্যান্ড অলসো সিস্টেম ফিচারের মধ্যে ফাংশনাল রিকোয়ারমেন্টস। ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, বেসিক্যালি ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে বোঝানো হচ্ছে আপনাদের যেই ফাংশনগুলো আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ফর এক্সাম্পল যদি লগ ইনের কথাই যদি বলে থাকেন, ঠিক আছে, লগ ইন অথবা রেজিস্ট্রেশন, যতটাই ফাংশন অ্যাড করেন না কেন, ওই ফাংশনের রিকোয়ারমেন্টগুলো কি কি হতে পারে। ফার্স্ট অফ অল লগ ইনের ক্ষেত্রে কি আপনারা চেক করবেন না যে লগ ইন পাসওয়ার্ড কিংবা ইমেইলটা কারেক্ট কিনা, ওটা ভেরিফিকেশন, আপনার ডেটাবেস করে এসেছেন, রাইট? সো ওই ভেরিফিকেশন প্রসেস অ্যান্ড ফাংশনাল রিকোয়ারমেন্ট, ওইটার ছোট কয়টা ফাংশন হচ্ছে, ফাংশনটা কি কাজ করবে, আপনি তো মানে যে কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করার আগে চিন্তা করবেন যে আমার ওয়েবসাইটটা কিরকম কাজ করবে। সো জাস্ট এ ডেসক্রিপশন মাথায় নিয়ে চিন্তা করে একটু গ্রুপ ডিসকাস করে লিখে দিবেন, ঠিক আছে? আর খুব বেশি আমি এই মুহূর্তে চাচ্ছি না নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে, জাস্ট এই পারফরমেন্স রিকোয়ারমেন্টস এন্ড সেফটি রিকোয়ারমেন্টস আপনারা দিতে পারেন। অ্যান্ড অলসো সিকিউরিটি রিকোয়ারমেন্টস জাস্ট 1 to 2 লাইন করে লিখে দিলেই দ্যাট উইল বি এনাফ। আপনারা সার্চ করবেন, দেখবেন। এখন এক্স্যাক্টলি যে এটার মতোই সিমিলার হতে হবে, হ্যাঁ ক্লাস হচ্ছে, এক্স্যাক্টলি যে এটার মতোই সিমিলার হতে হবে তা না, বাট ইউ হ্যাভ টু চেক যে আচ্ছা কিরকম কাজ করা যেতে পারে। অ্যান্ড আচ্ছা, আপনারা কি সিলেক্ট করেছিলেন প্রজেক্ট? এখনো করা হয়নি? হ্যাঁ, করা তো হওয়ার কথাও না, যেহেতু আমি বলেছিলাম, এই জন্য বলেছিলাম মিডের আগে স্টার্ট করেন। আপনারা রাজি হননি, কেউই রাজি হননি যে মিডের আগে স্টার্ট করব।
সো এখন করতে হবে। এন্ড নেক্সট ক্লাসে যেটা বলছিলাম আমি একটু বোর্ডে মেনশনই করে দিই, নেক্সট ক্লাসে আপনাদের প্রেজেন্টেশন থাকছে, ছোট্ট একটা প্রেজেন্টেশন। Presentation on জাস্ট যেটাই লিখবেন না কেন ওটাই জাস্ট একটু নিজের ভাষায় নিজের মতো করে অ্যাজ এ ফর্মাল প্রেজেন্টেশন আপনি যেটা করতে চাচ্ছেন, ফাংশনগুলো কি থাকবে, এটা ডিপেন্ডেন্সি গুলো কি থাকছে, সবগুলো জাস্ট মেনশন করে দিবেন, ঠিক আছে? একটু পজ করবেন ভিডিওটা। ওকে, এতদিন পর্যন্ত সফটওয়্যার অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম। এখন হোয়াট ইজ সফটওয়্যার রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টের যে আমরা একটা ডকুমেন্ট তৈরি করব ওটার জন্য এটার একটু প্রয়োজন আছে। হোয়াট ইজ সফটওয়্যার রিকোয়ারমেন্টস বেসিক্যালি। সো প্রথমত আপনার জানতে হবে হোয়াট ইজ অ্যাজাম্পশন, ঠিক আছে? কিছুটা এটা জাস্ট থিওরিটিক্যাল থিং যে আপনি ফাংশন কতগুলো হলে আপনার কস্ট কতটুকু হতে পারে ওটা কাইন্ডে আপনার কস্টের একটা কার্ভ বলা যেতে পারে। রিকোয়ারমেন্টস ক্যান বি ফেয়ারলি অ্যাকুরেট। যদি ফাংশনালিটি কম থাকে আপনার ভুল হওয়ার চান্সেস কম। অ্যান্ড অলসো আমি একটু ইয়াটা অন করে নেই, স্ক্রিন। সো ফাংশনালিটি যদি কম থাকে, প্রজেক্ট সাইজ ইন ফাংশন পয়েন্টস, সো ইন দ্যাট কেস আপনার রিকোয়ারমেন্টও কম থাকবে অ্যান্ড সেটার কস্টও কম থাকবে। সেটাই জাস্ট অ্যাজাম্পশন হিসেবে একটা কার্ভ হিসেবে ড্র করা আছে। অ্যানাদার ওয়ান ইজ রিকোয়ারমেন্টস আর স্টেবল, ইউ ক্যান সে ফল্টি অ্যাজাম্পশন। রিকোয়ারমেন্ট সবসময় স্টেবল থাকবে এটা চিন্তা করাটাও ঠিক না, কারণ আমরা অনেকগুলো মডেল পড়েছি, সেখানে আমরা দেখেছি মডেল মানে রিকোয়ারমেন্টের মধ্যে অনেক চেঞ্জেস আসে, মার্কেট চেঞ্জ হয় কনস্ট্যান্টলি অ্যান্ড অলসো টেকনোলজি চেঞ্জ হয়, গোল চেঞ্জ হয় স্টক হোল্ডার্সের। সো এই অ্যাজাম্পশন করাগুলো ভুল অ্যাকচুয়ালি, এই জন্য এটাকে ফল্টি অ্যাজাম্পশন বলা হচ্ছে। রিকোয়ারমেন্টস আর স্টেবল অ্যান্ড অলসো রিকোয়ারমেন্টস ক্যান বি ফেয়ারলি অ্যাকুরেট। রিকোয়ারমেন্টস কখনো অ্যাকুরেট হতে পারে না। এখন ফর এক্সাম্পল আপনারা যখন আমাকে এসআরএস সাবমিট করবেন ওটা তো কাইন্ড অ্যাজাম্পশন, তাই না? আপনারা একটা সফটওয়্যার ডেভেলপ করার আগে আমাকে একটা অ্যাজাম্পশনের উপর আমাকে একটা ডকুমেন্ট সাবমিট করবেন, ঠিক আছে? সো এইটা যে আপনি 100% ফুলফিল করতে পারবেন তা কিন্তু না। আপনি অ্যাজাম্পশন করে নেবেন যে আমি এতটুকু কাজ করব, এতগুলো ফাংশনালিটি আমার থাকবে। হ্যাঁ, একটা প্রপার একটা ফর এক্সাম্পল ওয়াটারফল মডেলের ক্ষেত্রে আমরা কি করতাম, প্রথমেই সব চিন্তা করে নিতাম না? সো কাইন্ড অফ সিমিলার আপনি চিন্তা করে নেবেন যে আমি এই ফাংশনালিটি গুলো অ্যাড করব, এইগুলো ডিপেন্ডেন্সি থাকবে, কিভাবে কি করতে চাচ্ছি, ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস ডিপেন্ডেন্সি আপনি চিন্তা করে নেবেন, ডকুমেন্টেশন আকারে রাখবেন। এখন এজন্যই বলা হচ্ছে ইটস এ ফল্টি অ্যাজাম্পশন, রিকোয়ারমেন্টস ক্যান বি ফেয়ারলি অ্যাকুরেট। 100% ফুলফিল হবে তা না, অ্যান্ড অলসো এটা ফল্টি অ্যাজাম্পশন, রিকোয়ারমেন্টস আর স্টেবল, রিকোয়ারমেন্টস আপনার চেঞ্জেস আসতে পারে, ঠিক আছে? এটাকে বেসিক্যালি বলা হচ্ছে। অ্যান্ড অলসো আন্ডারস্ট্যান্ডিং রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে যেটা জাস্ট একটা বার চার্ট হিসেবে দেখানো হচ্ছে গ্রাফিক্যাল ওয়েতে, পুয়ার ইউজার ইনপুট, ইনকমপ্লিট রিকোয়ারমেন্টস অ্যান্ড অলসো এগুলো আপনার রিকোয়ারমেন্ট চেঞ্জিং এর কারণ হতে পারে। চেঞ্জিং রিকোয়ারমেন্টস, পোর টেকনিক্যাল স্কিল, পোর স্টাফিং অ্যান্ড অলসো স্টাফিং নিয়ে আমরা পড়েছিলাম লাস্টে। অ্যান্ড অলসো আদার চ্যালেঞ্জেস আসতে পারে একটা সফটওয়্যার প্রোডাক্টের মধ্যে। রিকোয়ারমেন্ট চেঞ্জ ভার্সেস কস্ট। এখন রিকোয়ারমেন্ট চেঞ্জ কিরকম অ্যান্ড কস্ট কিরকম বাড়তে পারে, ঠিক আছে? প্রথমত যখন রিকোয়ারমেন্টের ডেফিনেশন দেওয়া থাকে তখন ইনিশিয়াল স্টেজে কস্ট কিন্তু কমই থাকে, ধরে নেওয়া হয় তার সফটওয়্যারের কস্ট খুবই কম। নেক্সট ডে যখন ডিজাইন ফেজে আসে তখন দেখা যায় যে তার রিকোয়ারমেন্টের কিছু আপডেট চলে আসে কিংবা কস্ট বেড়ে যায়, আস্তে আস্তে তার কস্ট ডিউরেশনও বেড়ে যায়, সো তার কস্টটা একটু বাড়ে। অ্যান্ড যখন ম্যানুফ্যাকচারিং এ যায় একটা সফটওয়্যারের তখন দেখা যায় কস্ট আরো কিন্তু ইনক্রিজ হয়ে যায়। সো ওইটাকেই আপনার গ্রাফিক্যাল বইতে দেখানো হচ্ছে, জাস্ট এ কার্ভ। আচ্ছা, এগুলো থিওরিটিক্যাল জিনিস, যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, the process of establishing the service that the customer requires from the system and the constraints under which it operates and is developed. And also requirements themselves are
descriptions of the system services and constants that are generated during the requirement engineering process. একটা রিকোয়ারমেন্ট যখন রিকোয়ারমেন্টের প্রসেস যখন দেওয়া হয় কাস্টমারের রিকোয়ারমেন্ট গুলোই কিন্তু ফার্স্টে ফুলফিল করার চেষ্টা করা হয় তাই না মানে ওইটার কথা মাথায় রেখেই ফার্স্টে রিকোয়ারমেন্টের ডকুমেন্টেশনটা করা হয় আপনারাও কিন্তু যখন করবেন তখন কাস্টমারের কথা চিন্তা করেই করবেন ঠিক আছে and also what is requirement it may range from high level abstract statement of a service or of a system constant and detailed mathematical functional specification functional and non functional specification আসবে what is a function in your software project you can say একটা কার্টে আইটেম অ্যাড করতে চাচ্ছেন ওটাও একটা ফাংশন হতে পারে ডিলিট করতে চাচ্ছেন ওটা হচ্ছে একটা ব্রড ফাংশনের আন্ডারে add to cart and delete to cart ওটা একটা হতে পারে and also different product থাকতে পারে this inevitable as requirements may serve a dual function may be the basis of bid or a contract আমরা bid এর কথা বলেছিলাম before the meet therefore must be open to interpretation may be the basis of contract requirement গুলো কন্ট্রাক্টের উপর বেস করে হতে পারে and also যে বিডটা করা হয় বিডের কন্ট্রাক্টের সময় যে বিড হয় ওইটার কস্টের উপর বেস করে হতে পারে both these statements may called requirements একটা ছোট অ্যাবস্ট্রাক্ট দেয়া ফর এক্সাম্পল যদি ধরেন কোনো ক্লায়েন্ট আসলো ক্লায়েন্টকে আপনার রিকোয়ারমেন্ট কি জিনিস কিছু বুঝবে সে ওইটাকেই জাস্ট নিজের ভাষায় বলবে যে তার কি কি দরকার কি কি প্রয়োজন সো এখানে ওটাকে ডেসক্রিপশন আকারে বলা হচ্ছে if a company wishes to let a contract for a large software development project it must define its needs in sufficient abstract way that is the solution is not predefined the requirement must be written so that several contractors can be bid for the contract offering perhaps different ways of meeting the client organization needs once a contract has been awarded the contractor must write a system definition for the client in more detail and so that the client understands and can validate that software will do. Both of these documents may be called requirement document for the system. প্রথমত এটা দিয়ে কি বোঝানো হচ্ছে অ্যাবস্ট্রাকশন বলতে এখানে আপনার একটা কোনো কোম্পানি আপনার লার্জ সফটওয়্যার ডেভেলপমেন্ট করে এখন ক্লায়েন্ট আসলো সে হচ্ছে বিড করলো সে তাকে সফটওয়্যারটা ডেভেলপ করতে দিল এখন প্রথমত তার সফটওয়্যারে কি কি প্রয়োজন সে তো এটা তার সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে মানে কোম্পানিকে জানাবে কি কি প্রয়োজন সো ওই মুহূর্তে ডিফারেন্ট মিটিং এর কথা আমরা বলছিলাম এন্ড ক্লায়েন্ট অর্গানাইজেশনের যেটা প্রয়োজন সেটা নিয়ে অনেকগুলো মিটিং করার পর কন্ট্রাক্ট করা হয় কন্ট্রাক্ট করার পরে সিস্টেম ডেফিনেশন এন্ড ফাংশনাল নন ফাংশনাল সব রিকোয়ারমেন্টস এভরিথিং একটা ডকুমেন্ট আকারে সেটা আপনার হচ্ছে ক্লায়েন্টকেও দেওয়া হবে এন্ড অলসো কোম্পানির নিজের কাছেও থাকবে সেটাকে আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট বলছি ফর দ্য সিস্টেম ওকে এখন হচ্ছে টাইপস অফ রিকোয়ারমেন্টস কি কি ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে ইউজার রিকোয়ারমেন্টও থাকতে পারে সিস্টেম রিকোয়ারমেন্টস থাকতে পারে আপনারা যখন এসআরএস নিয়ে একটু সার্চ করতে যাবেন তখন দেখতে পাবেন এরকম অনেক কিছু লেখা থাকছে যে ইউজার রিকোয়ারমেন্টস এন্ড সিস্টেম রিকোয়ারমেন্টস হোয়াট আর দোজ তখন একটু কনফিউজড হয়ে যেতে পারেন সো user requirements bolte hocche statements in natural language plus diagrams of the services the system provides and operational constants written for customer so eta basically statement gulo client আপনাকে যখন হচ্ছে বলতে পারেন বাংলা ভাষায় বলছে সেগুলা হচ্ছে ডায়াগ্রাম আকারে রিপ্রেজেন্ট করছে যে হ্যাঁ আমার একটা সফটওয়্যার দেখতে এরকম হবে সে তার মনের চিন্তাধারা সে ভিজুয়ালাইজ করে বোঝানোর চেষ্টা করছে সো এইটা কিছু কনস্ট্যান্ট আকারে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ওটা আমরা পরে আরো শিখবো যেটা হচ্ছে কিছু ডায়াগ্রাম ড্র করা হয় ইউজার এন্ড হচ্ছে কিছু কনস্ট্যান্ট দিয়ে সো ওই রিকোয়ারমেন্ট গুলো রিপ্রেজেন্ট করার জন্য যেটা রিটেন ডকুমেন্ট আকারে রাখা হয় সেটাকে বলা হচ্ছে ইউজার রিকোয়ারমেন্টস এন্ড অলসো সিস্টেম রিকোয়ারমেন্ট বলতে কি হচ্ছে a structured document setting out detailed descriptions of the system's functions, services and operational constraints defines
defines what should be implemented, so may be part of a contract between client and contractor. So it's a contract between client and contractor. স্ট্রাকচার একটা ডকুমেন্ট থাকবে, কিছু ডেসক্রিপশন থাকবে কি কি থাকতে পারে একটা সিস্টেমে সেটাই। আর এখানে কিছু ডেফিনেশন এন্ড স্পেসিফিকেশন দেয়া আছে। ফর এক্সাম্পল ইউজার, এটা একটু স্পেস চলে আসছে। which one is first of all user requirement definition। এখানে কি হতে পারে, the software must provide a means of representing and accessing external files created by other tools। আচ্ছা একটু পজ করবেন ভিডিওটা। আচ্ছা আমরা যেহেতু ইউজার রিকোয়ারমেন্ট ডেফিনেশন নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, সিস্টেমের ক্ষেত্রে একটা জিনিস বলছিলাম যে হিডেন কিছু টুল থাকতে পারে যেটা আপনার সফটওয়্যারটা ইউজ করার জন্য প্রয়োজন হতে পারে। and also when a user selects an icon representing an external file, the effect of that selection is to apply the tool associated with the type of the external file। সো এখানে যেটা হচ্ছে বেসিক্যালি সিস্টেম রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশনে আপনাদের যেই রকম যত রকম ফাইলস এন্ড এভরিথিং আছে সবগুলো আপনাদের শো করতে হবে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ইউজার রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে ক্লায়েন্ট, এটা কারা কারা পড়তে পারে বেসিক্যালি আপনার এসআরএসটি আপনি বানাচ্ছেন, এটা কারা পড়তে পারে কিংবা কাদের পড়ার রাইট আছে বেসিক্যালি, ক্লায়েন্ট ম্যানেজার্স, সিস্টেম এন্ড ইউজার্স, ক্লায়েন্ট ইঞ্জিনিয়ার্স, কন্ট্রাক্টর ম্যানেজার্স। এখন কন্ট্রাক্ট যারা করবে সেগুলো তো এইচআররা ম্যানেজ করে তাই না, তারা দেখতে পারবে। সিস্টেম আর্কিটেক্ট যারা ছিল তারা দেখতে পারবে। অ্যান্ড অলসো সিস্টেম রিকোয়ারমেন্টের ক্ষেত্রে সিস্টেম এন্ড ইউজার, ক্লায়েন্ট ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অলসো সফটওয়্যার ডেভেলপার্স এরা দেখতে পারবে। সফটওয়্যার ডিজাইন, আমরা হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন দেখছি, সিমিলার বইতে ডিজাইন স্পেসিফিকেশনও একটা আছে, এসডিএস বলি আমরা ওটাকে, ওটাও আমরা শিখবো ওটা কিভাবে করতে হয়। এসডিএস ড্র করতে হয় আপনার ডিফারেন্ট টুল দিয়ে। সো ক্লায়েন্ট ইঞ্জিনিয়ার, সিস্টেম আর্কিটেক্টস এন্ড সফটওয়্যার ডেভেলপার্স এই জিনিসগুলো শো করে। এটা একটু জাস্ট কারা কোনটা রিড করতে পারে এই জিনিসগুলো একটু মনে রাখবেন, শর্ট কোয়েশ্চেন হিসেবে থাকতে পারে। এখন হচ্ছে আমরা যে প্রথমে একটু এসআরএস এর একটা টেবল অফ কন্টেন্টস দেখলাম না, ওইটারই বেসিক্যালি এগুলো ডেসক্রিপশন বলতে পারেন আপনারা। So what is functional and non-functional requirements? Functional requirements হচ্ছে statements of services that system should provide, how the system should react to particular inputs and how the system should behave in particular situations। এখন যদি functional requirement এর কথাই বলি, আপনাদের একটু সিম্পল লগইন কিংবা রেজিস্ট্রেশনের কথাই বলছিলাম। সো এখন যদি এরকম হয় লগইন কিংবা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনি ভুল পাসওয়ার্ড দিলেন অথবা জিমেল অ্যাড্রেস ভ্যালিড না, সো ওই পার্টিকুলার সিচুয়েশনে যদি আপনার জিনিসগুলো অ্যাকসেপ্ট করে কিরকম বিহেভ করতে পারে, অ্যাকসেপ্ট না করে কিরকম বিহেভ করতে পারে, ফাংশনাল রিকোয়ারমেন্টসে আপনার ওই জিনিসগুলো এনলিস্টেড থাকবে এসআরএস এর মধ্যে। ওকে, যতগুলো ফাংশন থাকবে ফাংশনগুলো কিরকম বিহেভ করবে সবগুলো আপনার এক একটা পয়েন্ট আকারে থাকবে। and also non-functional requirements এর ক্ষেত্রে constraints on the services or functions offered by the system such as timing constraints of the development process and standards। আচ্ছা non-functional requirements এর মধ্যে একটা জিনিস আমার মেনশন করা হয়নি, এটা হচ্ছে টাইমিং কনস্ট্রেন্টস। আপনার এই প্রোগ্রামটা রান করতে কতক্ষণ কিংবা একটা প্রসেস রান করতে কতক্ষণ লাগতে পারে, এস্টিমেটেড টাইম, ওকে, সেটা একটু মেনশন করতে হবে। and also domain requirements that come from an application domain of the system and that reflect characteristics of the domain। এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে তা না, বাট এটা আমি স্কিপ করতে পারি। and also আচ্ছা এখানে একটা আপনার জাস্ট একটা এক্সাম্পল বোঝানোর জন্য যেটা আমাদের শো করা হচ্ছে সেটা হচ্ছে a library system or that provides single interface to a number of databases of articles in different libraries। Users can search for, download and print this article for personal study। Okay, so এই মুহূর্তে এটার এক্সাম্পল অফ ফাংশনাল রিকোয়ারমেন্টস কি হতে পারে? User shall be able to search or either initial set of databases or select a subset from it। আমার এটা কি ছিল, সিস্টেমে কি ছিল, শুধুমাত্র ইন্টারফেসে কি থাকবে,
আমি ডেটাবেস থেকে সার্চ করতে পারবো, ডাউনলোড করতে পারবো এন্ড প্রিন্ট করতে পারবো। যেটা লাইব্রেরি সিস্টেমের মধ্যে কিছু অ্যামাউন্ট অফ অনেকগুলো বই বুকস থাকতে পারে, অ্যাজ এ পিডিএফ সার্চ করবে অ্যান্ড অলসো এটা ডেটাবেসে স্টোর থাকবে, প্রিন্ট করবে। এটা ছোট্ট একটা অপারেশন হবে। এটার জন্য প্রথমত আপনার the user shall be able to search either all the initial set of databases or select a subset from it. এখন এই জিনিসটার জন্য আপনার একটা সার্চ বাটন তো থাকতে হবে, তাই না? অ্যান্ড অলসো এটা ডেটাবেসের সাথে কানেক্টেড থাকতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি। আপনারা যেটা হচ্ছে ডেটাবেসে শিখেছেন কানেকশনের ব্যাপারটা অ্যান্ড ইয়ার ডায়াগ্রাম দিয়ে, তো ওগুলো করে আপনাদের হচ্ছে বুঝতে হবে কোনটার সাথে কোন জিনিসটা কানেক্টেড, ইউজারের সাথে কোন এন্টিটিটা কানেক্টেড। And also the system shall provide appropriate viewers for the user to read documents in the document store. এখন একটা জিনিস হচ্ছে, just a second, yeah, এখন একটা জিনিস হচ্ছে লাইব্রেরি সিস্টেমে কি সবাই অ্যাক্সেস করতে পারবে? একটা লাইব্রেরি সিস্টেমে সবাইকে অ্যাক্সেস করতে দেয়া উচিত তা কিন্তু না। তার স্পেসিফিক আইডি থাকা উচিত, ইউনিক। ফর এক্সাম্পল আপনি যদি আইওএস এর কথাই চিন্তা করেন, এখন আপনাদের লাইব্রেরির ধরেন এরকম একটা সিস্টেম আছে, অনলাইন সিস্টেম, সেখানে কি সবাইকে অ্যাক্সেস করতে দেওয়া উচিত, আউটসাইডারদেরকেও? তাহলে তো মানে আপনার এটা উচিত না। সো ইন দ্যাট কেস আপনার স্পেসিফিক আইডেন্টিফায়ার আইডি থাকা উচিত, সেটা লগ ইন সিস্টেম থাকা উচিত, পাসওয়ার্ড অ্যান্ড অলসো সেটা হ্যান্ডেল করতে হবে। সো ওইটার কথাই বলা হচ্ছে দ্য সিস্টেম শ্যাল প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট ভিউয়ার্স ফর দ্য ইউজার টু রিড ডকুমেন্টস ইন দ্য ডকুমেন্ট স্টোর। ঠিক আছে? And every order shall be allocated a unique identifier. এখন সার্চ অথবা প্রিন্টকে যদি আমি একটা অর্ডার হিসেবে চিন্তা করে থাকি, ঠিক আছে, অর্ডার বলতে কি আপনারা যেরকম ওয়েবসাইটে অর্ডার করেন না, যে একটা বুক অর্ডার করলেন, একটা হচ্ছে ইউনিক আইডি, অর্ডার আইডি প্রোভাইড করা হলো। সিমিলার কেস আপনার আইডি থেকে যদি জিনিসটা প্রিন্ট করা হয়, ইন জেনারেল যদি চিন্তা করেন একটা সিস্টেম থেকে, একটা লাইব্রেরি সিস্টেম থেকে যদি আপনার কোনো কিছু প্রিন্ট করা হয়, ওইটা আপনার একটা ইউনিক আইডেন্টিফায়ার আর অর্ডার আইডি, আলাদা একটা নাম্বার দেওয়া হবে, যে আপনার অ্যাকাউন্টে এটা হচ্ছে অলরেডি কপি করা হয়েছে অ্যান্ড অ্যাকাউন্টস পার্মানেন্ট স্টোরেজ এরিয়াতে ওটা অলরেডি সেভ করা থাকবে। ঠিক আছে? একটা স্টোরেজ দেওয়া থাকবে ইউজারের জন্য অ্যান্ড ওখানে ওই জিনিসটা সেভ করা থাকবে। এটা হচ্ছে একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট হতে পারে ছোট্ট একটা সিস্টেমের জন্য। আচ্ছা, এতটুকু পর্যন্ত ফাংশনাল রিকোয়ারমেন্টস। হোয়াট ইজ ফাংশনাল রিকোয়ারমেন্ট? এটাতে কনফিউশন কি আছে? থাকলে বলতে পারেন। I can show another example. যদি কনফিউশন থাকে বলেন। আচ্ছা, ঠিক আছে। যদি কনফিউশন না থাকে তাহলে আমরা একটু প্রোগ্রেস করি। রিকোয়ারমেন্টস, হ্যাঁ, ডেটাবেসে বলতে গেলে একটা জিনিস চিন্তা করবেন যে কাইন্ড অফ আমরা যদি শেয়ারের কথা বলে থাকি আমাদের ফেসবুক আইডিতে, শেয়ার করলে আমরা নিজের আইডি থেকে জিনিসটা দেখতে পারি, তাই না? সিমিলার এখানে এটা যদি চিন্তা করেন, আপনার অর্ডার করলেন অ্যাজ এ ডাউনলোড অপশনে, কিংবা অর্ডার করলেন আপনার স্পেসিফিক যে অ্যাকাউন্টটা আছে ওখান থেকে আপনি নেক্সট ডে উইদাউট সার্চ আপনি ভিউ করতে পারবেন। আপনার নিজস্ব যে অ্যাকাউন্টটা থাকবে ওখানে এটা ডেটাবেজে কিংবা স্টোরেজে স্টোর হয়ে থাকবে। আমার ইউজার আইডিতে অ্যাক্সেস করতে পারি। এটা জাস্ট একটা শর্ট এক্সাম্পল হিসেবে দেখানো, তো এই জন্য একটু হয়তো খুব বেশি ক্ল্যারিটি নাও আসতে পারে। যদি খুব বড় একটা প্রোগ্রামের ক্ষেত্রে কিংবা সফটওয়্যার লাইব্রেরি সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতে পারতাম আর একটু ক্লিয়ার হতে পারত। ওকে, এখন যদি এটার কথা চিন্তা করি, এই যে কনসিডার দ্য টার্ম অ্যাপ্রোপ্রিয়েট ভিউয়ার্স। আচ্ছা, problems arise when requirements are not precisely stated. এখন যদি রিকোয়ারমেন্টস প্রথমত ফাংশনাল রিকোয়ারমেন্টস কি থাকবে সেটা যদি স্পেসিফাই করে দেওয়া না হয়, যে প্রিভিয়াস স্লাইডে যেরকম ছিল আপনাদের কি থাকতে পারে এইটার ফাংশনাল রিকোয়ারমেন্টস, এটা যদি না থাকে তাহলে তো ভবিষ্যতে যে সবাই অ্যাক্সেস করতে পারবে, কিংবা এমনভাবে সফটওয়্যারটা ডিজাইন করা হতে পারে যে সবাই অ্যাক্সেস করতে পারছে। সো এই জন্য প্রবলেমটা অ্যারাইজ হতে পারে যখন রিকোয়ারমেন্টস আর নট প্রিসাইজলি স্টেটেড। Ambiguous requirements may be interpreted in different ways by developers and users. এখন ইউজার্স তো জানে না কিভাবে
রিকোয়ারমেন্ট লিখতে হয় কিংবা কিভাবে রিকোয়ারমেন্ট থ্রু করতে হয় ডেভেলপারদের কাছে, সে র্যান্ডমলি বলেই যাচ্ছে অ্যান্ড হচ্ছে যারা এসআরএস লিখছে তারাও হচ্ছে র্যান্ডম একটার পর একটা লিখে রাখলো। সো সবগুলা যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, এই জন্য এটাকে অ্যাম্বিগুয়াস রিকোয়ারমেন্টস বলা হচ্ছে, সবগুলা যে ফাইনালি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো দ্যাট ইজ নট পসিবল। ওকে, আপনারা হয়তো অনেক কিছু লিখবেন এসআরএস এ, বাট ফাইনালি ওইটা কতটুকু ইমপ্লিমেন্ট করা যাবে দ্যাট ইজ আনসার্টেন। ওকে, consider the term appropriate viewers, user intention, special purpose viewers for each different document type, and also developer interpretation, provide the text viewer that shows the content from the document. appropriate viewers এর কথা যেটা বলা হচ্ছিল, ইউজারের ইন্টেনশন, ইন্টেনশন বলতে কি হচ্ছে এখানে, যেহেতু যদি আপনি ধরেন iOS এর স্টুডেন্ট হন, ইন দ্যাট কেস ধরে নেওয়া হবে যে আপনার অ্যাক্সেস করাটা যৌক্তিক, আপনার প্রয়োজন কোনো পিডিএফ অ্যাক্সেস করার জন্য, ইন দ্যাট কেস ইউ আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভিউয়ার, ইউজার ইন্টেনশন ওরা ধরে নেবে, ইটস কারেক্ট, অ্যান্ড অলসো ডেভেলপার্স ইন্টারপ্রিটেশন, প্রোভাইড এ টেক্সট ভিউয়ার দ্যাট শোজ কন্টেন্ট অফ দ্য ডকুমেন্ট। আচ্ছা, and also requirements completeness and consistency, you can say you have to complete all the requirements in the SRS. Requirements should be both complete and consistent. In practice it is impossible to produce a complete and consistent requirements document. এটাও কিন্তু পসিবল না যে আপনি ফাইনালি কতটুকু কমপ্লিট এসআরএস রিকোয়ারমেন্টও কিন্তু অ্যাড হতে পারে, এমন না যে এসআরএস প্রথমে লিখলেন পরে কোনো রিকোয়ারমেন্ট অ্যাড হবে না, হতে পারে আপনি একটা ফাংশন ডেভেলপ করতে করতে আপনার অন্য একটা ফাংশন অ্যাড করার প্রয়োজন হতেই পারে। সো ইন দ্যাট কেস ইট ইজ ইম্পসিবল টু প্রডিউস এ কমপ্লিট অ্যান্ড কনসিস্টেন্ট রিকোয়ারমেন্টস ডকুমেন্ট, ওটাকেই বেসিক্যালি বলা হচ্ছে। অ্যাকচুয়ালি ওটা তো আমরা মডেল পড়েছি, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো কি, কেন, কি জন্য, তো আপনার তো জানতে হবে হোয়াট ইজ রিকোয়ারমেন্ট, ফাংশনাল এন্ড নন ফাংশনাল, সো এটার জন্য বেসিক্যালি। সো আপনাদের খুব ভালো মতো বোঝার জন্য এই প্রজেক্ট এসআরএস আপনারা লিখবেন, তখনই অনেক অনেক কিছু ক্লিয়ার হবে, অনেক কিছু ক্লিয়ার হবে। আপনারা যখন সার্চ করবেন ডিফারেন্ট প্রজেক্টে একটু এসআরএস গুলো দেখবেন, তখন দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ওরা কিভাবে লিখছে, ওরা পারপাস কিভাবে লিখছে, প্রজেক্ট আইডিয়াস কিভাবে লিখছে, ওটা দেখলে আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই আপনাদের প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে, অবশ্যই। এটা কিন্তু আর ডিলে করা যাবে না, কারণ হচ্ছে মাত্র আপনারাই দেখলেন 5টা ক্লাস বাকি আছে, সো এটা ডিলে করলে আপনাদের মানে ফাইনালের টাইমে দেখা যাবে আপনারা প্রজেক্টে টাইম দিতে পারছেন না, ফাইনালি যে প্রজেক্টের মার্ক কমে আসবে। সো একটু কষ্ট করে হলেও একটু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইনকমপ্লিট রিকোয়ারমেন্টস। আচ্ছা, ইনকমপ্লিট রিকোয়ারমেন্ট বলতে কি হতে পারে এখানে, এখানে হচ্ছে আপনার একটা এক্সাম্পল দেখানো হচ্ছে। ফর এক্সাম্পল, অ্যান অনলাইন ই কমার্স সাইট, একটু লেজার পয়েন্টারটা যদি অন করি, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, for example, an online e-commerce site may plan promotion for Eid where some products have free shipping for a period of time. এখন তো আমরা এগুলো অনেক দেখি, তাই না, একটা সার্টেন পিরিয়ডের জন্য ই-কমার্স সাইট খুব সেল দিচ্ছে অথবা ফ্রি ডেলিভারি দিচ্ছে। Meanwhile, other products keep the usual shipping cost. This new requirement introduces changes that are perceived by the user because he can see promotional banners in different pages. It is noteworthy that the existing shipping requirement is overridden and contradicted with the shipping cost exceptions, introducing ambiguities. What products have the free shipping promotion, in which way users are notified, and also how long will be the promotion available. আচ্ছা,
এটা তো ইউজার হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন, ফর এক্সাম্পল যে আপনার শিপিং ফ্রি কিংবা হচ্ছে আপনি ফ্রি ডেলিভারি পাচ্ছেন, তাই না? এখন এটা যদি আপনার কোম্পানি লেভেলে কিংবা আপনার ইউজার লেভেলে হয়, যার যার প্রোডাক্ট কিংবা ই কমার্স সাইটের যে ওনার, তার যদি হয়, তার তো ওখানে লেখা থাকতে হবে যে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যে তার কতদিন এই প্রমোশনটা চলবে, কতদিন চলবে, কতদিন ফ্রি প্রমোশন চলবে, অ্যান্ড অলসো কোন কোন প্রোডাক্টের জন্য, স্পেসিফিক প্রোডাক্টের জন্য সেটা অ্যাপ্লিকেবল, অ্যান্ড অলসো ইউজারকে কিভাবে নোটিফাই করা হচ্ছে, ইউজারকে কি শুধুমাত্র ফেসবুক প্রমোশনের মাধ্যমে দেওয়া হচ্ছে নাকি হচ্ছে আরো কোনো ব্যানার্স, টিভি অ্যাড কিংবা অন্যান্য মাধ্যমে নোটিফাই করা হচ্ছে। ইট শুড বি নোটিফাইড ইন দ্য রিকোয়ারমেন্টস। এটা যদি না থাকে, কোনো সেল নিয়ে কথা না থাকে, দ্যাট উড বি ইনকমপ্লিট। What is non-functional? Basically the defined system properties and constants, reliability, response time, storage requirements, এটার কথা আমরা বলছি না, system representations, and also non-functional requirements may be more critical than functional requirements. If those are not met, the system is useless. আচ্ছা, নন ফাংশনাল এর ক্ষেত্রে যদি রিলায়েবিলিটি ফুলফিল না করে, সামটাইমস যদি হচ্ছে সিকিউরিটি ইস্যুস ফুলফিল না করে, তখন তো প্রবলেমস হতেই পারে, তাই না? ওইটার জন্য হচ্ছে আপনার নন ফাংশনালটা ফুলফিল করা এক্সট্রিমলি নেসেসারি। অ্যান্ড অলসো প্রোডাক্ট রিকোয়ারমেন্টস, অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্টস, এগুলো এত ইন ডেপথ আই ডোন্ট থিঙ্ক যে আপনাদের জানার এই মুহূর্তে প্রয়োজন আছে। এক্সটার্নাল রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে কি কি হতে পারে? রিকোয়ারমেন্টস হুইচ আর অ্যারাইজ ফ্রম ফ্যাক্টরস, অ্যান্ড অলসো একটা ইতে যদি দেখি কি কি হতে পারে, জাস্ট এটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য আপনার দেখতে সুবিধা হতে পারে কি কি হতে পারে। নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, প্রোডাক্ট রিকোয়ারমেন্টস হতে পারে, অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্টস হতে পারে, অ্যান্ড অলসো এফিসিয়েন্সি রিকোয়ারমেন্টস, রিলায়েবিলিটি, পোর্টেবিলিটি, একটা প্রোডাক্ট আপনি কি পোর্টেবল ওয়েতে নিতে পারেন নাকি শুধুমাত্র হচ্ছে ডেস্কটপেই চলবে এরকম কিনা, অ্যান্ড অলসো ডেলিভারি রিকোয়ারমেন্টস, পারফরমেন্স, স্পেস, কতটুকু স্পেস নিচ্ছে, প্রাইভেসির কথা বলছিলাম, সেফটি, স্ট্যান্ডার্ডস, এথিক্যাল রিকোয়ারমেন্টস, এই সবগুলোই আপনার নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর আন্ডারে পড়ছে। ঠিক আছে? না, এভাবে লিখতে হবে জিনিসটা তা না। আপনি হচ্ছে যদি থাকে যে কিছু মানে টাইপ লিখতে, আপনি অ্যাজ এ লিস্ট ওভাবেও দিতে পারেন, লিস্ট, অথবা হচ্ছে আপনি 1 by 1 লিখেও দিতে পারেন। ইউ ডোন্ট নিড দিস টাইপ অফ ফ্লোচার্ট। আই থিঙ্ক জাস্ট 2টা স্লাইড দিয়ে আমি আজকে র্যাপ আপ করি। প্রোডাক্ট রিকোয়ারমেন্টস এর মধ্যে যেটা ছিল নন ফাংশনাল এর এক্সাম্পল যদি হয়, দ্য ইউজার ইন্টারফেস ফর লাইব্রেরি সিস্টেম শ্যাল বি ইমপ্লিমেন্টেড অ্যাজ সিম্পল HTML উইদাউট ফ্রেমস। এখানে ওরা বলে দিচ্ছে মানে নন ফাংশনাল প্রোডাক্ট রিকোয়ারমেন্টে এটা একটু আপনাদের বইয়ের এক্সাম্পল যেহেতু কিছুটা, সো ওরা ওই মুহূর্তে তারা উইদাউট জাভা অ্যাপ্লেটস এন্ড HTML এর কথা বলছিল, বাট এই মোমেন্টে এসে যদি আপনি চিন্তা করেন এখন কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? রিকোয়ারমেন্ট গুলো সে হয়তো প্রোডাক্ট রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলতে পারে সে আপনি জাভা দিয়ে করবেন না, আপনি পাইথন দিয়ে, জ্যাঙ্গো দিয়ে করেন, ফ্রেমওয়ার্ক দিয়ে করেন, হতেই পারে। সো এরকম একটা ইস্যু প্রোডাক্ট রিকোয়ারমেন্টের কথা। অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট, দ্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড ডেলিভারেবল ডকুমেন্টস শ্যাল কনফর্ম to the process and also defined in different organization. And external requirement, the system shall not disclose any personal information, it's important, about customers apart from their name and reference number to the operators of the system. কাস্টমারের সিকিউরিটি কিন্তু সবসময় মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখন এটাই দেখা হয়। আর হচ্ছে আজকে আমরা আর কিছু দেখছি না, আজকের জন্য এখানেই র্যাপ আপ করছি, আর ভিডিওটা পজ করে দেন।